सब तीर्थ बार गंगासागर एक मेरे को वीडियो बना दे भाई। এইটা হচ্ছে কপিলমুনির আশ্রমের সামনে দুদিকে আছে নাগা সন্ন্যাসী। নমস্কার, আমি নবেন্দু, আপনারা এখন আমার চ্যানেল বিগিনারে। আজকে 1 জানুয়ারি 2024 সোমবার। সকলকে ভিডিওর মাধ্যমে হ্যাপি নিউ ইয়ার। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা লাস্ট 31টা মৌসুমী আইল্যান্ডে কাটিয়ে আজকে হচ্ছে গঙ্গাসাগর যাওয়ার প্ল্যান করেছি। সামনে আছে গঙ্গাসাগর মেলা, অনেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য প্ল্যান করছেন, যাচ্ছেন গঙ্গাসাগরের পুণ্যস্নানের প্ল্যান করছেন। তো গঙ্গাসাগর কীভাবে শর্টকাটে যাওয়া যায়, কোন রুট দিয়ে গেলে খুব শর্টকাটে যেতে পারবেন, সময় কম লাগবে, এই সব তথ্য নিয়ে আজকে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করছি। এখন দাঁড়িয়ে আছি আমি নামখানা জেটি ঘাটের পাশে। এটাই হচ্ছে নামখানা জেটি ঘাট, সামনে জেটি ঘাট এটা। আর ওই উপরে আছে নামখানার এই ব্রিজ, নামখানার এই যে ফেরিঘাট, এর নিচেই বয়ে যাচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। এখান থেকে বোটে করে আমরা প্ল্যান করেছি বেনুবন পর্যন্ত যাবো। বেনুবনে গেলে ওখান থেকে খুব শর্টকাটে চলে যেতে পারবো হচ্ছে গঙ্গাসাগর। অনেকেই গঙ্গাসাগর যাওয়ার জন্য কাকদ্বীপ হয়ে লট নাম্বার 8 পার করে আপনারা হচ্ছে গঙ্গাসাগর যান। নর্মালি কী হয়, লট নাম্বার 8-এর অনেক টাইম টেবিল আছে, অনেক শিডিউল আছে। লট নাম্বার 8 ঘাটের যে নাব্যতা গভীরতা, সেটা অনেক সময় জলটা কম বাড়া করে বলে বোটের যে টাইম সেটা শিডিউল চেঞ্জ হয়। তো সেই জন্যে বোটের একটা টাইমিংয়ের একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা খুব বেশি। যেহেতু গঙ্গাসাগর মেলা আছে সামনে এবং গঙ্গাসাগর মেলার জন্য প্রচুর পুণ্যার্থীর ভিড় ওখানে হবে, সেই জন্য কীভাবে শর্টকাটে গঙ্গাসাগর যাওয়া যায় সেইটা আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি ভিডিওটা করছি। এই একই ভিডিওতে গঙ্গাসাগর শর্টকাট কীভাবে যাওয়া যাবে, কীভাবে ফিরে আসা যাবে, গঙ্গাসাগরের স্নান পুজো সবটা তুলে ধরার চেষ্টা করেছি। তাই ভিডিওটা আকারে অনেকটা বড় হতে পারে। যদি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি গঙ্গাসাগর নিয়ে সব তথ্য পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন বাজছিল সকাল 10টা। আমরা জাস্ট এখান থেকে যে জেটি ঘাট এর সামনে চলে এসেছিলাম। একটু তথ্য হয়তো ভুল ছিল, কারণ আমরা জেনেছিলাম যে এই ঘাট থেকে মোটামুটি আধ ঘন্টা অন্তর অন্তর জেটি সার্ভিস আছে, যেখান থেকে আমরা গঙ্গাসাগর যেতে পারবো। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সোমবার 1 জানুয়ারি, আজকে এখন সকাল 10টা বাজছে। অলরেডি 9:30টার সময় একটা লঞ্চ চলে গেছে। এই মুহূর্তে কিন্তু কোনো লঞ্চ অ্যাভেলেবেল নাই। যেটুকু খোঁজ পেলাম, নেক্সট লঞ্চ হচ্ছে 12টার সময়, দুপুর 12টায় নেক্সট লঞ্চ। এবং তার আগে যদি 100 জন লোক মানে 100 জন প্যাসেঞ্জার বুঝে যায়, তাহলে হয়তো টাইমের আগে ছাড়লেও ছাড়তে পারে। বোটের টাইমিংয়ের জন্য আমাদের প্ল্যানটা একটু উল্টোপাল্টা হয়ে যাবে মনে হচ্ছে, কারণ 12টার সময় যদি বোট ছাড়ে, সেই বোট গিয়ে পৌঁছাবে 1:30টার দিকে বেনুবনে। বেনুবন থেকে মোটামুটি আরও ওইদিকে মানে বেনুবন থেকে আবার যদি ছোটো গাড়ি কিংবা লছিমন কিছু করা হয়, মোটামুটি সময় লাগবে 40-45 মিনিট কি 1 ঘন্টা। 1:30 থেকে মোটামুটি 2:30 পর্যন্ত আমরা পৌঁছাবো। আবার এই বেনুবনে হচ্ছে 4:40 পর্যন্ত হচ্ছে লাস্ট ভেসেল। তাও যদি আবার 100 জন পুজো যায়, তাহলে আগে ছেড়ে দিতেও পারে। তার মানে আমাদের কাছে 1 ঘন্টা সময়ও থাকবে না, ওই টোটাল 1 ঘন্টা সময় থাকবে টোটাল গঙ্গাসাগরটা ঘোরার। এখন দাঁড়িয়ে আছি নামখানা জেটি ঘাটের সামনে, পেছনেই জেটি ঘাট। তো সকালবেলা 10টা বাজছে, যেহেতু অনেকটা সময় আমাদের কাছে আছে, ডাব নিয়েছি, ডাবটা একটু খেয়ে নিই। এটা হচ্ছে এখন ভেসেলে ওঠার লাইন। যেটুকু বলছিলাম যে 100 জনের উপরে হলে তবেই বোট ছাড়বে। মোটামুটি যা দেখা যাচ্ছে পেছন পর্যন্ত হয়তো 60-65 কি 70 জন হয়েছে। আর সামনে বোট চলে এসছে। বোট থেকে সামনে নেমে হচ্ছে মানুষজন এগিয়ে আসছে, সেটা এখানে দেখা যাচ্ছে। আর আমরা দাঁড়িয়ে আছি এখন মিডলের দিকে। মোটামুটি যেটুকু পরিস্থিতি হয়তো বোট পেয়ে যাবো। লঞ্চের যাওয়ার জন্যে সামনে হুড়োহুড়ি শুরু হয়েছে। জানি না কীরকমভাবে বসার জায়গা আছে, কি আছে। মানুষজন কিন্তু খুব তাড়াতাড়ি ছুটছে, মানে মানুষজন দেখা দেখি আমরাও ছুটছি যদি ভালো কোনো সিট পাওয়া যায়। বোটে উঠে গেছি। সুন্দরবনে যেমন বোট ব্যবহার হয়, অনেকটা একই রকম বোট, কিন্তু একটু যেন মনে হচ্ছে চওড়া। আর উপরে যেটা আছে সেটা তো গ্রাউন্ড ফ্লোর, মানে এটা হিসাবে মোটামুটি গ্রাউন্ড ফ্লোর বোটের। এর উপরে যে ফ্লোর, সেখানে এখনই অ্যালাউ করছে না। জানি না যে শেষের দিকে অ্যালাউ করবে কিনা। কাকদ্বীপ হয়ে লট নাম্বার 8 ঘাট পার করে যারা গঙ্গাসাগর আসছেন, তাদেরকে গঙ্গা পার করে মোটামুটি 30 থেকে 32 কিলোমিটার বাসে কিংবা অন্য যানবাহনে গিয়ে গঙ্গাসাগর পৌঁছাতে হবে। আর এই লট নাম্বার ঘাট স্টেশন থেকে মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার দূরত্ব। আর আমরা আজকে যে রুটে যাচ্ছি, অর্থাৎ নামখানা থেকে বেনুবন ফেরিঘাট হয়ে যে রুটে আমরা যাচ্ছি, তাতে ওপারে গিয়ে আমাদেরকে মোটামুটি 16 থেকে 17 কিলোমিটার মোটর ভ্যান কিংবা টুকটুকে যেতে হবে। হাতানিয়া দোয়ানিয়া নদী, যেটা নামখানা থেকে আমরা জার্নি শুরু করেছিলাম, সেটা এখানে এসে শেষ হচ্ছে। এই যে নদী সামনে বয়ে যাচ্ছে, যেগুলোর উপরে এই ভেসেলগুলো দাঁড়িয়ে আছে, দূরে দেখা যাচ্ছে, সামনে লম্বা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু গঙ্গা নদীর নিচের যে অববাহিকা, মানে গঙ্গা নদীর নিচের যে ফ্লো, অর্থাৎ হুগলি নদীর লাস্ট অংশ, মানে মোহনার অংশ। যদিও মাঝে একটা দ্বীপ আছে দেখতে পাওয়া যাবে, দূরে ওই দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে। বোটের উপরে দাঁড়িয়ে ভিডিও করার পারমিশন
কিছুতেই দিচ্ছিল না, এখনও দিচ্ছে না, মোটামুটি জোর করেই ভিডিওটা রেকর্ড করছি। অনেক কষ্টে বোটের উপর এসে উঠেছি। এটা হচ্ছে বোটের উপরের পরিবেশ। কোন জায়গায় আছি তো বুঝতে পারছি না, যেটুকু গুগল ম্যাপ লোকেশন বলছে আমরা এখনও মোহনাতেই আছি, মানে গঙ্গা নদীর মোহনাই এটা। সামনে গিয়ে হয়তো পাবো বঙ্গোপসাগরকে। ম্যানগ্রোভ অরণ্য দেখা যাচ্ছে, কিন্তু দেখুন নদীর ভাঙনে কী অবস্থা, মানে ভাঙনে গাছগুলোর কী অবস্থা দেখে খুব মায়া লাগছে। এরকম পাশেই যে দ্বীপটা দেখা যাচ্ছে, এই যে দ্বীপটা, এটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড, মৌসুনি দ্বীপ। কালকে আমরা এই মৌসুনি আইল্যান্ডেরই ছিলাম হচ্ছে উল্টো পারে, একদম লেফট সাইডে ছিলাম। আমাদের নামখানা থেকে বেনুবন পর্যন্ত ভাড়া পড়েছে মাত্র 40 টাকা। এইভাবে ভিড়ে নামতে হচ্ছে, এটা হচ্ছে বোট থেকে নামার লাইন। যেহেতু গঙ্গাসাগর মেলা শুরু হবে, মানুষজনের খুব ভিড় আছে, এখনই এরকম পরিস্থিতি। আর এখানে একটা টেম্পোরারি টেন্ট করা হয়েছে, যেখান থেকে ইউনিয়নের মাধ্যমে এরা গাড়ি বুক করাচ্ছে। সিস্টেমটা হচ্ছে এখানে ইউনিয়নের ছাড়া আপনি ইউনিয়ন ছাড়া আপনি যেতে পারবেন না, এদের থ্রু দিয়ে যেতে হবে গঙ্গাসাগর যেতে গেলে। এবার পার হেড হচ্ছে 60 টাকা করে ভাড়া, সেটা আপনি মানে ইঞ্জিন ভ্যানেই যান বা এতেই যান, 60 টাকা করে পার হেড ভাড়া। আমাদের জন্য এই গাড়ি আজকে বুক হয়েছে। লাস্ট পর্যন্ত এইভাবে আসন ঘিরে বসে গেছি। ম্যাজিক ভ্যান, মানে এক কথায় আমাদের ওখানে যেটাকে লছুমান বলে, সেই ভ্যান বুক করে নিয়েছি। আমরা তিনজন আর পেছনে একটা টিম আছে, যারা 3 থেকে 4 জন। এই টিম নিয়ে এখন সামনে এগিয়ে যাচ্ছি। আর যেহেতু সামনে গঙ্গাসাগর মেলা আসছে, সেই জন্য একটা সাজো রব, পুরো টেন্ট তৈরি হচ্ছে টেম্পোরারিভাবে। রাস্তার কাজ হচ্ছে, ঢালাই হচ্ছে। বেনুবন থেকে গঙ্গাসাগর দূরত্ব মোটামুটি 17-18 কিলোমিটার হবে। 60 টাকা করে পাড়ের ভাড়া দিয়ে মোটর ভ্যানে করে আমরা এসে পৌঁছে গেছি গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে আসলে আপনাদেরকে এরকম জায়গাতেই নামিয়ে দেবে, সামনে আমাদেরকে ওখানে নামিয়েছে। তারপরে এই রাস্তায় হচ্ছে ঘাটে যাওয়া, এই রাস্তায় হচ্ছে মন্দিরের রাস্তা, দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। সাগর মন্দির দর্শনের আগে ইচ্ছা তো আছে গঙ্গাসাগরে গিয়ে স্নান করার, কিন্তু সময় হবে কি না, আর ওখানে গিয়ে আমরা ঠিকঠাকভাবে স্নান করতে পারবো কি না, এটা একটা প্রবলেম আছে। তো যাই হোক, সামনের দিকে হেঁটে যাচ্ছি, এটাই হচ্ছে সাগরে যাওয়ার রাস্তা। মানুষজনের ভিড়টা শুধু দেখুন। পৌঁছে গেছি গঙ্গাসাগরে, এটাই হচ্ছে সাগর, যার জন্যে সকাল থেকে বেরিয়ে এতক্ষণ সময় লেগেছে আমাদের আসতে। অনেকগুলো প্রতিকূলতাকে কাটিয়ে আমরা এসেছি। আমরা যেটা ভেবেছিলাম সকাল 10টার মধ্যে এখানে পৌঁছাবো, সেটা এখন বাজছে প্রায় 1:30টার সময় এসে আমরা পৌঁছাচ্ছি গঙ্গাসাগরে। এখন প্রশ্ন হচ্ছে এখানে এসে গঙ্গাতে স্নান করব কি করব না, কনফিউশন আছে। কারণ এত কিছু পরে আছি আমরা, সোয়েটার, জামা, প্যান্ট, শু, সেগুলোকে কোথাও রাখবো কীভাবে আর পরবো কি না, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। তাও ইচ্ছে খুব করছে যে একবার করে জলে নামি, একটু করে স্নান করি। কথাতেই আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে আমার কাছে গঙ্গাসাগর একবার হবে না 2বার হবে, সেটা ডিপেন্ড করছে আজকের পরিস্থিতির উপরে। জাস্ট একদমই সমুদ্রের সামনে আছি, এখানে স্নানের পরে পুজোও হচ্ছে, দেখতে পাবেন। মানুষজনের প্রচুর ভিড়, এই থেকে যদি শুরু করা হয় প্রচুর ভিড়। হালকা জলের স্রোত আছে। গঙ্গাসাগরে শেষ পর্যন্ত আমরা স্নান করছি। স্নান করার জন্যে জাস্ট গোপ্রোটাকেও নিয়ে এসেছি। কতটা লেভেল পর্যন্ত নিচে নামতে পারবো গোপ্রো নিয়ে, এটা প্রশ্ন আছে। এই যে আমাদের টিমের সুবীর রেডি, হাতের বোতলটা কি হবে? জল। বোতলে গঙ্গা জল যাবে। গঙ্গা জল তো না, এটা কি জল? সাগর জল। রিজুও রেডি, তো আমিও রেডি। 3 জনে হচ্ছে এরকমভাবে 3 জন রেডি হয়েছি। গামছা নিয়ে নিয়েছি। জলটা কিন্তু বেজায় ঠান্ডা। আর একটা জিনিস আমি দেখছি, জলটা কিন্তু খুব একটা পরিষ্কার না, কিন্তু খোলা কাদা জল আছে। তাহলে গঙ্গাসাগরে স্নানটা করে নিই, স্নান করে রেডি হয়ে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। গঙ্গা স্নান করে নিয়েছি, এখন বাজছে দুপুর 2টো। আমাদের কাছে মোটামুটি আর 1 ঘন্টা সময় আছে। এই 1 ঘন্টার মধ্যে আমাদেরকে টোটাল কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে হচ্ছে বোটের উদ্দেশ্যে। আর একটা জিনিস দেখানোর ইচ্ছা হচ্ছে, যেটা হচ্ছে এখানে এরকম জলের কন্টেনার আছে। যখন সমুদ্র থেকে স্নান করে আসছেন, নোনা জল স্বাভাবিকভাবেই
জামা প্যান্ট পরতে অসুবিধা হবে, কিংবা নোনা জলে চান করার পরে শরীরে একটু টান ধরে, যখন সেই প্রবলেমগুলো হবে, এটা কাটানোর জন্য কিন্তু এরকম জায়গাতে এসে স্নান করে নিতে পারেন। গঙ্গাসাগরের পুরো সাজো রব একদম লাস্ট মুহূর্তে প্রস্তুতি চলছে। মানুষজন একদম লাস্ট মুহূর্তে যেমন ব্যস্ত থাকে তেমনই ব্যস্ত। কোথাও প্যান্ডেল বাঁধার কাজ চলছে, তো কোথাও জেনারেটর আসছে, কোথাও ডেকোরেটরের যা কাজ করছে, একদম লাস্ট মুহূর্তে কাজ যাকে বলে সাজো রব যেটা হয়, সেরকম পরিস্থিতি এখন চলছে। গেট নাম্বার 1-এ ঢুকেই এরকম একটা দোকান আছে যেখানে আমরা চলে এসেছি। এখানে এরকম পুজোর সামগ্রী আছে 30 থেকে শুরু করে 30, 50, 100, 150 যেমন যেমন আপনাদের প্রয়োজন নিতে পারেন, 200 যেমন খুশি। আমরা মোটামুটি ওই 100 থেকে 150 যে পুজোর ডালা সেটা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু জুতো, ব্যাগ এগুলো রেখে গেছি। আমরা ঘুরে এসে দিচ্ছি টাকা না, আমরা এখান থেকে রেখে গিয়ে চলে যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখানে যারা আসছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, পুজোর সিস্টেম এক এক জায়গায় একরকম হয়, সব জায়গায় এক থাকে না। এখানে নিয়মটা হচ্ছে ডালাটা ওরা দিয়ে দেবে, ডালা নিয়ে আপনাদেরকে যেতে হবে মন্দিরের সামনে। মন্দিরে গিয়ে যেখানে কপিলমুনির আশ্রম আছে ওখানে গিয়ে এই ডালাটাকে দিলেই ঠাকুরমশাই দক্ষিণা দিয়ে দিলে ঠাকুরমশাই পুজো করে দেবেন এবং আপনাকে প্রসাদ ফেরত দিয়ে দেবেন। সেই প্রসাদ নিয়ে আসলে এরা আবার প্যাক করে দেবে, আপনি সেটাকে বাড়ি নিয়ে যেতে পারবেন। এইটা হচ্ছে কপিলমুনির আশ্রমের সামনের ছবি। পুরনো কপিলমুনির আশ্রম যদিও বহুদিন আগে সমুদ্রে বিলীন হয়ে গেছে, এই মন্দির পরবর্তীকালে নতুনভাবে তৈরি করা আছে। এইটা হচ্ছে মন্দিরের মেন গেট, যেখান দিয়ে প্রবেশ করতে হবে। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ আছে কিনা জানি না। সামনেই আছে কপিলমুনি মূর্তি, মানুষজনের খুব ভিড় আছে এখানে। ওখানে ঠাকুরমশাই আছেন, এরকমভাবে ডালা নিয়ে গেলে ওরা পুজো করে দিচ্ছেন। পৌরাণিক গল্প অনুসারে দেবতা ইন্দ্র হয়তো কোনো এক সময় রাজা সাগরের অশ্বমেধের ঘোড়া চুরি করেছিলেন এবং চুরি করে সেটা এই কপিলমুনির আশ্রমে লুকিয়ে রেখেছিলেন। রাজা তার ঘোড়া খোঁজার জন্য তার 7000 ছেলেকে যখন ঘোড়ার সন্ধানে পাঠায়, তখন এই কপিলমুনির আশ্রমের পাশ থেকে সেই ঘোড়া পাওয়া। চুরি অপবাদ কপিলমুনির উপর পড়লে কপিলমুনি বেজায় ক্ষিপ্ত হন এবং রাজা সাগরের 7000 ছেলেকে অভিশাপ দিয়ে ভস্মে পরিণত করে। পরবর্তীকালে কপিলমুনির রাগ কমলে রাজা সাগরের অনেক অনুরোধের পরে কপিলমুনি বলেন, যদি কোনো সময় দেবী পার্বতী গঙ্গা রূপে পৃথিবীতে অবতীর্ণ হন এবং সেই গঙ্গার পবিত্র জল যদি এই ভস্মের উপর পড়ে, তাহলে সাগরের 7000 সন্তানের আত্মা স্বর্গে স্থান পায়। কপিলমুনির কথা মতো রাজা সাগরের পরবর্তী বংশধর রাজা ভগীরথ অনেক তপস্যার পরে শিবকে তুষ্ট করেন এবং শিব পার্বতীকে গঙ্গা রূপে মর্তে পাঠান। আর এই চৈত্র সংক্রান্তিতে গঙ্গা সাগরের সেই পবিত্র জলের সংস্পর্শে এসে সাগরের সব ছেলের আত্মা মুক্তি পায়, স্বর্গের স্থান পায়। তাই হিন্দুরা এই চৈত্র সংক্রান্তিতে দিন স্নান করলে তাদের আত্মা স্বর্গের স্থান পাবে। এখানে যে দেখতে পাচ্ছি ছবি তোলা নিষেধ বলে বোর্ড লাগানো আছে, কিন্তু ফটোগ্রাফি সবাই করছে, আমি সেই জন্যই ছবিটা তুললাম, ভিডিওগ্রাফি করলাম। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি। ওই দিক দিয়ে ছিল প্রবেশের রাস্তা, এটা হয় বাইরে যাওয়ার রাস্তা। এই সামনে এরকম বড় প্যাসেজ, বড় জায়গা। মন্দিরের ঠিক সামনেই আছে এরকম একটা শিবের মূর্তি, দুদিকে আছে নন্দী ভিঙ্গি, শিবের মাথার উপরে আছে মা গঙ্গা, দুদিকে আছে নাগা সন্ন্যাসীদের এরকম জায়গা। আমরা চেষ্টা করবো একবার যাওয়ার, নাগা সন্ন্যাসীর কাছে যাচ্ছি একবার। তো এখানে এরকম নাগা সন্ন্যাসীরা আছে, এখানে এসে মাথা ঠাকিয়ে প্রণাম করে যাওয়া যেতে পারে। দুদিকে আছে রাস্তা, এদিকে ওদিকে দুদিকে আছে নাগা সন্ন্যাসীদের জায়গা। মন্দির কিন্তু সেজে উঠছে, দেখতে পারেন এই যে সুন্দরভাবে ডিজাইন হচ্ছে, আলপনা দেওয়া হচ্ছে। পৌষ সংক্রান্তিতে এই গঙ্গাসাগরেই তিল ধারণের যে কোনো জায়গা থাকে না, সেটা আমাদের সকলেরই জানা। তাই এখানে দাঁড়িয়ে কপিলমুনির আশ্রমকে প্রণাম করে আবার বেরিয়ে যেতে হবে আমাদেরকে গন্তব্যের দিকে, কারণ আমাদের কাছে সময়টা খুব কম। এখন বাজছে প্রায় 2:30, আমাদের পুজো দেওয়ার কাজ কমপ্লিট হয়েছে, আমরা এবার মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই পেছনে দেখা যাচ্ছে কপিলমুনির আশ্রম, আর এর ঠিক সামনে, একদম সামনে যদি যাওয়া যায় তাহলেও কিন্তু গঙ্গাসাগর পাওয়া যাবে, মানে বঙ্গোপসাগর যেটা আছে গঙ্গাসাগর, সেটা কিন্তু পাওয়া যাবে। আমরা এই ঘাটে না গিয়ে এখান থেকে সামান্য ডান দিকে গিয়ে যে ঘাট, সেখানে গিয়ে আমরা গঙ্গাসাগরের স্নান করে এসেছি। যেহেতু পুণ্যার্থীদের খুব ভিড় এখন হবে, সেই জন্য অনেকগুলো ঘাট, একাধিক ঘাট এরকম করা হয়েছে। খাওয়ার জন্য হোটেলে চলে এসেছি। কী কী খাবার আছে বা জেনে নিই। কী কী খাবার আছে ভাই? আলু ভাজা আছে, ভেন্ডি ভাজা, মানে সবজি ভাতে কি আছে? আর
বেগুন ভাজা আছে, উচ্ছা ভাজা আছে, আলু ভাজা আছে, একটা মিক্স সবজি আছে, আচ্ছা ফুলকপি আছে, ডাল আছে, ছোলা সবজি আছে, বেশ। আছে স্যালাড আছে। আচ্ছা এটা কত টাকা প্লেট? এটা কত টাকা প্লেট? এটা 80 রুপি। 80 টাকাতে এই সব সবজি যেগুলো ভাজা বলে সবগুলো 80 টাকা। ঠিক আছে, তিনটে দিয়ে দাও। 80 টাকা যেটা বলছে তার মধ্যে অনেকগুলো হচ্ছে ভাজা বলেছে, জানি না, আমি রেকর্ডিং হয়েছে ঠিকই, আমার মনে নাই কী কী বলেছে। আচ্ছা আচ্ছা, এগুলো কি সবসময় একই রেটে দেবেন না রেটটা বাড়বে? কত হবে তখন? 120 হবে। এখন 80 টাকাটা 120 টাকা হবে। অনেকগুলো চলে এসছে। তার মধ্যে প্রথমে এসছে স্যালাড, আলু ভাজা, করলা ভাজা, এটা একটা মিক্স সবজি, এটা আছে আলু দিয়ে ছোলা দিয়ে একটা সবজি, আর আসছে ডাল। আচ্ছা, এরপরে বাকি আসছে ফুলকপিও নিয়ে চলে এসছে। মোটামুটি 80 টাকাতে এই খাবারটা যদি ধরা হয়, রিজনেবল খাবার, ঠিক আছে, 80 টাকাতে যথেষ্ট ভালো। এবং একটু খেয়ে দেখি ভাতটা কেমন, ডালটা কেমন। আমি ডালটা দিয়ে একটু ভাতটা টেস্ট করবো এবার। সুন্দর, সত্যিই সুন্দর, মানে খারাপ বলার কোনো জায়গা নাই। খাবারের শেষের দিকে এসছে আচার আর এসছে পাঁপড়। পেছনেই যে সাগরিকা হিন্দু হোটেল, এখানে খাওয়া দাওয়া করলাম, এদের সব কিছু ভালো। এই হচ্ছে মেন গেট, যেখান থেকে আমাদেরকে যাওয়ার জন্য প্রবেশ করতে হবে। এরকম লাইন অলরেডি পড়ে গেছে, যেহেতু 4:45 লাস্ট বোট, যাতে আমরা পার হওয়ার প্ল্যান করছি। মোটামুটি যদি এস্টিমেট করি 70 থেকে 80, না, যা লোক আছে মোটামুটি 100 থেকে 100-এর উপর লোক হয়ে যাবে। লোককে শুনে আসতাম সব তীর্থ বারবার, আর গঙ্গাসাগর একবার। আজকে যা ভোগান্তি আমরা খোয়ালাম, এরপরে সত্যিকার গঙ্গাসাগর আসবে বলে মনে হয় না। এমনি যা ছিল, কিন্তু টোটো আর এই ম্যাজিক ভ্যালেন ইউনিয়নের যা অত্যাচার, যখনই আসবেন একটু ভেবেচিন্তে আসবেন। এবার বাড়ি ফেরার পালা, প্রায় 4:30 পৌনে 5টা হয়ে আসলো। একদিনের শর্ট ট্রিপে খুব একটা খারাপ না, ভালোভাবে ঘোরা হলো, কিছু বিক্ষিপ্ত খারাপ অভিজ্ঞতা ছাড়া ভালোভাবে কাটছে এখন পর্যন্ত সফর। আপাতত বোটে উঠে গেছি। যে বোটে আমরা যাচ্ছি এটা হচ্ছে তার ভিতরের পরিবেশ, মানুষজন পুরো প্যাকেট হয়ে বসেছে। যেটুকু এদের সিস্টেম, 100 জনের বেশি অ্যালাউ না। এটা একটা কম্পার্টমেন্ট আছে, ভিতর দিকে আর একটা কম্পার্টমেন্টও আছে। মোটামুটি আসার সময় লেগেছিলো 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট। আশা করি এখনও ওই রকম সময় লাগবে। এখন বাজছে বিকেল 4:47, আর এই পৌনে 5টা সময় লাগবে। যদি 1 ঘন্টা 10 মিনিট, তাহলে লাগছে প্রায় 6টা। মানে আমাদের 5:45-এর যে লোকাল, নামখানা লোকাল, সেটা মিস হচ্ছে, এইটুকু বুঝতে পারছি। একরকম যুদ্ধের অবসান হলো। গঙ্গাসাগর থেকে ব্যাক করে জেটি থেকে নেমে গেছি। যেটুকু আমি দেখছিলাম ট্রেনের টাইম, তাতে 7:50-এর কোনো ট্রেন পাচ্ছি না। এখন মোটামুটি ঘন্টা দেড়েক এখন সময় আছে আমাদের কাছে। জেটি ঘাট থেকে চলে এসেছি এখন নামখানা স্টেশনে। দাঁড়িয়ে আছি। আপাতত আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে শিয়ালদা স্টেশন। তো যাই হোক, এই নামখানা স্টেশনে আসা আর সারাদিন ঘোরার মধ্যে দিয়ে গঙ্গাসাগরের যে ট্রিপ, সেটা শেষ করছি। গঙ্গাসাগর যাওয়ার ক্ষেত্রে কোন রুটটা ব্যবহার করলে আপনাদের সুবিধা হবে সেটা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। তাহলে ভিডিও আর বেশি বড় করবো না, ভিডিও এখানে শেষ করছি। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।